ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন? প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো, শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক উত্তর অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট আমরা শান্তিনিকেতন সম্পর্কে একটু বিস্তারিত তথ্য দেখে নেব। দেখো, শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের নিকটে কিন্তু একটি শিক্ষা আশ্রম বা শিক্ষাকেন্দ্র। তো এটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরে, অবশ্যই মনে রাখবে। নেক্সট, 1863 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নিভৃতিতে ঈশ্বর চিন্তা ও ধর্মযানের উদ্দেশ্যে বোলপুর শহরে কিন্তু এই আশ্রমটি প্রতিষ্ঠা করা হয়। নেক্সট, 1901 সালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন ব্রহ্ম বিদ্যালয় স্থাপন করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ। দেখো, 1901 সালে কিন্তু রবীন্দ্রনাথ এই শান্তিনিকেতনে ব্রহ্ম বিদ্যালয় স্থাপন করেছিল। নেক্সট, যা কালক্রমে বিশ্বভারতী, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, বিশ্বভারতী। তো এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কিন্তু রূপ নেয় 1901 সালে, এবং 1918 সালের 23শে ডিসেম্বর বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল, এবং 1921 সালের 23শে ডিসেম্বর বাংলায় 1328 বঙ্গাব্দের পৌষ, দেখো, রবীন্দ্রনাথের উপস্থিতিতে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল বিশ্বভারতীর আনুষ্ঠানিক উদ্বোধন এখানে করেন। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, অবশ্যই এটিকে ডবল স্টার দেবে। 1951 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এক্সামে কিন্তু প্রচুর পরিমাণে এটি আসে। তো এই ছিল শান্তিনিকেতন। এবার আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব। দেখো, বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয় নিচের কোন যন্ত্রের সাহায্যে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে এই প্রশ্নটি কিন্তু বহুবার এসেছে, প্রত্যেক এটিকে ডবল স্টার দেবে। বিভিন্ন যে পরিমাপক যন্ত্র রয়েছে, এই পরিমাপক যন্ত্র থেকে কিন্তু এক্সামে প্রশ্ন কিন্তু প্রায়শই এসে থাকে। দেখো, বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয়, সঠিক উত্তর অপশান এ, ব্যারোমিটার। এই ব্যারোমিটারের সাহায্যে কিন্তু আমরা বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করে থাকি। নেক্সট, আমরা গুরুত্বপূর্ণ কিছু পরিমাপক যন্ত্র দেখে নেব। প্রথমে দেখো, রেন গজ। তো খুবই গুরুত্বপূর্ণ একটি যন্ত্র। রেন গজ দিয়ে আমরা কি পরিমাপ করি? দেখো, বৃষ্টি। তো বৃষ্টি পরিমাপ বা বৃষ্টি পরিমাপক যে যন্ত্র, সেটাকে আমরা রেন গজ বলে থাকি। সেক্সট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু আসে সেক্সট্যান্ট। তো সেক্সট্যান্ট হচ্ছে সূর্য ও অন্যান্য গ্রহের যে উচ্চতা, সেটি কিন্তু মাপা হয়। নেক্সট, পাইরোমিটার, অবশ্যই এটিকে স্টার দেবে। পাইরোমিটার অতি উচ্চ তাপমাত্রা পরিমাপক কিন্তু যন্ত্র। নেক্সট, ক্যালোমিটার, এটি হচ্ছে তাপ পরিমাপক যন্ত্র। ট্যাকোমিটার, উড়োজাহাজের গতি নির্ণয় করা হয় ট্যাকোমিটারের সাহায্যে। ওডোমিটার, অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্র। ম্যানোমিটার, গ্যাসের চাপ, এটি কিন্তু এক্সামে বিগত বছর এসেছে, অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে। এবং হাইড্রোমিটার, ভীষণ গুরুত্বপূর্ণ। হাইড্রোমিটার এবং হাইগ্রোমিটার, এই দুটি প্রশ্ন কিন্তু এক্সামে বহু পরিমাণে আসে। লাস্ট, তোমরা এই 21 জানুয়ারি যে লেডি কনস্টেবল মেন এক্সাম, সেখানে কিন্তু এটি এসেছে যে হাইগ্রোমিটার, এটি বায়ুর আর্দ্রতা পরিমাপকের যন্ত্র, অবশ্যই কিন্তু এটিকে ডবল স্টার দেবে। নেক্সট, ফ্যাথোমিটার, এটি হচ্ছে সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র। নেক্সট, স্পিগমো ম্যানোমিটার, এটি হচ্ছে রক্তচাপ মাপার যন্ত্র, অবশ্যই এটিকে স্টার দেবে। অল্টিমিটার, এটি উচ্চতা মাপক যন্ত্র, বিশেষত এই অল্টিমিটার হচ্ছে উড়োজাহাজ বা বিভিন্ন রকেটের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট, অ্যানোমিটার, বায়ুর গতিবেগ মাপার যন্ত্র, এবং ব্যারোমিটার, যেটা আজকের প্রশ্ন ছিল, বায়ুর চাপ মাপার যন্ত্র। তো এই ছিল গুরুত্বপূর্ণ কিছু পরিমাপক যন্ত্র। আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমরা কিন্তু অবশ্যই এটিকে ভালো করে দেখবে, এর মধ্যে থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু এসে থাকে। বিগত বছরের প্রশ্নপত্র ওঠালে কিন্তু তোমরা অবশ্যই দেখবে যে এখান থেকে কত প্রশ্ন এসেছে। নেক্সট, ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন? অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। এক্সামে বিগত বছরে কিন্তু এই প্রশ্নটি এসেছে যে ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেছিলেন কে? অপশান ডি হবে সঠিক উত্তর, রোল্যান্ড রস। তো ইনি কিন্তু ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেছিলেন। উইলিয়াম হার্ভে কী আবিষ্কার করেছিলেন? রক্ত সঞ্চালন পদ্ধতি। আলেকজান্ডার ফ্লেমিং কেপি কনস্টেবল মেনে কিন্তু এসেছিল, ইনি কিন্তু পেনিসিলিয়াম আবিষ্কার করেছিলেন। তো অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে। নেক্সট, জগদীশ চন্দ্র বসু কী আবিষ্কার করেছিলেন? ক্রেস্কোগ্রাফ, যেটির মাধ্যমে উদ্ভিদ যে উদ্দীপনায় সাড়া দেয়, তো সেটি কিন্তু বোঝা যেত। তো এই যন্ত্রটি কিন্তু জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছিলেন। এবং বসু বিজ্ঞান মন্দির
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান 1917। এটি কিন্তু জগদীশ চন্দ্র বসু কিন্তু প্রতিষ্ঠা করেছিল। নেক্সট, হাওড়া স্টেশন কত সালে নির্মিত হয়? 1903, 1905, 1904 নাকি 1906? দেখো, হাওড়া স্টেশন নির্মিত হয়, সঠিক উত্তর অপশান বি 1905। এই 1905-এ কিন্তু হাওড়া স্টেশন নির্মিত হয়েছিল। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, বেস্ট ইয়ং অ্যাথলেট অ্যাওয়ার্ড জিতলেন কোন তীরন্দাজ? তো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন। তো বেস্ট ইয়ং অ্যাথলেট অ্যাওয়ার্ড জিতলেন, সঠিক উত্তর অপশান সি শীতলা দেবী। তো ইনি কিন্তু এই বেস্ট ইয়ং অ্যাথলেট অ্যাওয়ার্ড জিতলেন। নেক্সট, আমরা গুরুত্বপূর্ণ পুরস্কার একটু দেখে নেব যে কোন ক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয়। এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু এক্সামে আসে। দেখো, খেলাধুলার ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে অর্জুন পুরস্কার, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট, অশোক চক্র পুরস্কার সেনাবাহিনীতে বীরত্ব ও সাহসিকতা। নেক্সট, অস্কার পুরত্ব, অবশ্যই এটিকে ডবল স্টার দেবে। এটি কিন্তু বিগত বছরে এসছে। অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের ক্ষেত্রে। অ্যাবেল পুরস্কার গণিত, দেখো গণিতের নোবেলকে বলা হয়ে থাকে কিন্তু অ্যাবেল। নেক্সট, আনন্দ পুরস্কার বাংলা সাহিত্য এবং আব্দুল সালাম পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তি। আর্যভট্ট পুরস্কার অ্যাস্ট্রোনট সোসাইটি কর্তৃক প্রদত্ত দেশের মহাকাশবিদ্যার জনপ্রিয়তা বাড়ার জন্য। এটি গুরুত্বপূর্ণ, অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে। নেক্সট দেখো, ইউনেস্কোর শান্তি পুরস্কার আন্তর্জাতিক শান্তি রক্ষা এবং ইন্দিরা গান্ধী প্রিয় প্রদর্শনী পুরস্কার মানবতার জন্য কিন্তু স্বার্থহীন কর্ম সম্প্রদান করলে কিন্তু এটি দেওয়া হয়। এবং উত্তম জীবন রক্ষা চক্র অর্থাৎ পরমবীর চক্র যেটা বলা হয় সেটা হচ্ছে সামরিক ক্ষেত্রে দেওয়া হয় সেনাবাহিনীতে বীরত্ব প্রদর্শনের জন্য। অর্থাৎ সেনাবাহিনীতে যদি কোনো উত্তম বীরত্ব প্রদর্শন করা হয় তো সেখানে কিন্তু এই সামরিক চক্র বা পরমবীর চক্র কিন্তু প্রদান করা হয়। তো এই ছিল গুরুত্বপূর্ণ পুরস্কার। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটিকে প্রত্যেকে ডবল স্টার দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। ভীষণ পরিমাণে কিন্তু এই প্রশ্নটি এক্সামে আসে। রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তো দেখো, রিকেট রোগ অপশান ডি হবে সঠিক উত্তর, ভিটামিন ডি। এই ভিটামিন ডি এর অভাবে কিন্তু এই রিকেট রোগ হয়। তো এই ভিটামিন ডি এর অভাবে কিন্তু ছোটদের রিকেট রোগ হয় এবং বড়দের হয় অ্যাস্টিওমালেশিয়া। কি বললাম? অ্যাস্টিওমালেশিয়া রোগ কিন্তু বড়দের হয় এই ভিটামিন ডি এর অভাবে। অবশ্যই কিন্তু দেখে রাখবে, এক্সামে কিন্তু আসে। এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু ভিটামিনের অভাবে যে রোগগুলো হয় সেগুলো একটু দেখে নেব। দেখো, ভিটামিন এর অভাবে হয় রাতকানা। আশা করি এইগুলো যদি তোমরা মনে রাখতে পারো, এর বাইরে কোনো কোশ্চেন হবে না, 100% লিখে রাখতে পারো। দেখো, ভিটামিন এর অভাবে হচ্ছে রাতকানা, অবশ্যই স্টার মার্ক দেবে। যেগুলো আছে সবই কিন্তু বিগত বছরের প্রশ্ন, এখান থেকেই কিন্তু প্রশ্ন উঠবে। ভিটামিন বি1 এর অভাবে বেরিবেরি। ভিটামিন বি2 এর অভাবে হচ্ছে চেলোসিয়াসিস বা ঠোঁটের কোনায় এবং চামড়ায় ঘা হয়। নেক্সট, ভিটামিন বি5 এর অভাবে পেলেগ্রা রোগ, অবশ্যই এটিকে ডবল স্টার দেবে, খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন বি5 এর অভাবে পেলেগ্রা। ভিটামিন বি12 অ্যানিমিয়া। ভিটামিন সি এর অভাবে স্কারভি, এটিকে ডবল স্টার দেবে, এক্সামে আসে। ভিটামিন ডি এর অভাবে রিকেট, বাচ্চাদের হচ্ছে রিকেট, বড়দের অস্টিওমালেশিয়া, এটিকেও ডবল স্টার দেবে। নেক্সট, ভিটামিন কে এর অভাবে হিমোফিলিয়া। তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসে যে কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন হয় না? তো সেক্ষেত্রে কিন্তু এই ভিটামিন কে সঠিক উত্তর হয়ে যাবে। এবং এই রোগটার যে রক্ততঞ্চন হয় না, এই রোগটার নামই হচ্ছে হিমোফিলিয়া। অর্থাৎ হিমোফিলিয়া রোগের কিন্তু কোনো, যেহেতু ভিটামিন কে নেই সুতরাং কি রক্তচঞ্চন ব্যাহত হবে এবং কোনো জায়গায় কেটে গেলে কি রেগুলারই রক্ত পড়তে থাকবে। তো নেক্সট দেখো, ভিটামিন ই। ভিটামিন ই এর অভাবে স্টেরিলিটি বা বন্ধ্যত্ব কিন্তু রোগ হয়, অবশ্যই এটিকে ডবল স্টার দেবে, খুবই গুরুত্বপূর্ণ রোগ। অবশ্যই এই চারটা প্রত্যেকে ভালো করে দেখে রাখবে। এর বাইরে 100% বলে রাখি, যদি কোনো ভিটামিনের অভাবে রোগ আছে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের প্রশ্ন দেখো, তামাশা কোন প্রদেশের লোকনৃত্য? তো বিভিন্ন প্রদেশের বা বিভিন্ন রাজ্যের যে লোকনৃত্য রয়েছে, তো এইখান থেকে কিন্তু 100% প্রশ্ন কিন্তু আসে। বিগত এক্সামগুলির কোশ্চেন পেপার ওঠালে কিন্তু তোমরা দেখতে পাবে যে প্রচুর প্রশ্ন কিন্তু এই টপিক থেকে এসছে। তামাশা কোন প্রদেশের একটি লোকনৃত্য? তো সঠিক উত্তর অপশান সি মহারাষ্ট্র। এই মহারাষ্ট্রের লোকনৃত্য হচ্ছে তামাশা। নেক্সট, আমরা গুরুত্বপূর্ণ কিছু লোকনৃত্য দেখে নেব যেগুলি বিগত বছরে এসছে।
এখানে উল্লেখযোগ্য কিছু লোকনৃত্য দেখো। রাউফ, তো রাউফ হচ্ছে জম্মু কাশ্মীরের একটি লোকনৃত্য। নেক্সট সাভারি, সাভারি হচ্ছে উড়িষ্যা। এবং কুচিপুড়ি, ভীষণ ইম্পর্টেন্ট, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের, প্রচুর পরিমাণে কিন্তু এক্সামে আসে। নেক্সট পাঞ্জাব, অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে। ভাঙার, তারপরে বিহু অসম, এটিও গুরুত্বপূর্ণ। শাহ, নেক্সট দেখো বিহু অসম, এটি কিন্তু এক্সামে আসে। নেক্সট গরবা, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। গরবা এবং ঘুমার, রাজস্থান। পন্থী ছত্তিশগড়, ঝিঝিয়া বিহার এবং পাইকা হচ্ছে ঝাড়খণ্ড। তো এর মধ্যে কুচিপুড়ি, ভাংড়া, বিহু, গরবা, ঘুমার, তো এইগুলি কিন্তু ঘুরে ফিরে কিন্তু এক্সামে আসে। অবশ্যই কিন্তু তোমরা এই চারটি প্রত্যেকে ভালো করে দেখে রাখবে। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু এক্সামে এসেছে। বিভিন্ন নৃত্য বা উৎসব থেকে কিন্তু মাস্ট কিন্তু প্রশ্ন এক্সামে থাকে। নেক্সট দেখো, এটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন রয়েছে। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023 কোন ব্যক্তি সম্মানিত হলো? তো দেখো, ইন্দিরা গান্ধী পিস প্রাইজ বা ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2023 তো নিচের কে মনোনীত হয়েছে? সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ উপরোক্ত দুজন। এই দুজনেই কিন্তু এই ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন, আলী আবু আওয়াদ এবং ড্যানিয়েল বার্নবিম। এই ড্যানিয়েল বার্নবিম কিন্তু শান্তি বা বিভিন্ন যে আন্তর্জাতিক ক্ষেত্রে সেখানে কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থান নীতি প্রচার করেছিলেন। নেক্সট, অবশ্যই প্রশ্নটিকে ডবল স্টার দেবে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, এই বিপ্লব থেকে কিন্তু প্রশ্ন আসে, সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, তো বিভিন্ন বিপ্লব থেকে কিন্তু প্রশ্ন আসে। তো সেরকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাদামি বিপ্লব নিচের কোনটির সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন বি, অপ্রচলিত শক্তি। ওই অপ্রচলিত শক্তিকে কিন্তু বাদামি বিপ্লব বলা হয়। অবশ্যই স্টার মার্ক দেবে। নেক্সট, নিচের কোন প্রাণীটি সাইংনিভোরাস এই পর্বের অন্তর্ভুক্ত? শামুক, হাউস ফ্লাই, ফ্রুট ফ্লাই এবং মশা। তো যেটি দেখো সাইংনিভোরাস অর্থাৎ যারা রক্তচোষক, তো এর মধ্যে দেখো জোঁক, মশা ইত্যাদি কিন্তু সঠিক উত্তর হবে। তো এখানে দেখো সঠিক উত্তর অপশন ডি, মশা। তো মশা কিন্তু এই পর্বের অন্তর্ভুক্ত। নেক্সট, নিম্নলিখিত কোন স্থানে অভিকর্ষিত বল সর্বাধিক হয়? তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে আসে। দেখো, নিম্নলিখিতর মধ্যে অভিকর্ষিত বল সর্বাধিক হবে। তো আমরা যদি এটাকে পৃথিবী ভাবি এবং এর মাঝখান দিয়ে নিরক্ষরেখা থাকে, তো পৃথিবীর কেন্দ্রে কিন্তু অবশ্যই সর্বদা কী হবে? অভিকর্ষিত বল শূন্য হবে। তো শূন্য থেকে যতটাই কিন্তু উপর এবং নিচের দিকে যাবে, তো সেখানে কিন্তু সব থেকে অভিকর্ষণ বেশি হবে। তো উপর দিকে আমাদের দুটি মেরু রয়েছে, একটা হচ্ছে সুমেরু এবং একটি কুমেরু। তো এই মেরু অঞ্চল থেকে কিন্তু পৃথিবীর কেন্দ্রে সর্বাধিক কিন্তু অভিকর্ষজ টান দেখা যায়। তো সঠিক উত্তর কিন্তু অপশন এ, মেরু অঞ্চল। নেক্সট দেখো, সর্বপ্রথম কোন বিজ্ঞানী কার্যকারী লেজার আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তর অপশন বি, টি.এইচ. মেইনম্যান। ইনি কিন্তু সর্বপ্রথম কার্যকারী লেজার আবিষ্কার করেছিলেন। নেক্সট দেখো, সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন? তো সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন, সঠিক উত্তর অপশন ডি, 1897। এই 1897 সালে কিন্তু সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট, ভারতীয় নৌবাহিনীর যে আইন, এটি কত সালে পাস হয়? তো ভারতীয় নৌবাহিনী আইন পাস হয়েছিল, সঠিক উত্তর অপশন সি, 1927। এই 1927 সালে কিন্তু ভারতীয় যে নৌ আইন সেটি কিন্তু পাস হয়। নেক্সট দেখো, ভারতের প্রথম জাতীয় আয় কে নির্ধারণ করেছিলেন? তো এই প্রশ্নটির ক্ষেত্রে কিন্তু কমিউনিটি পোস্টে ছিল, তো অনেকে কিন্তু ভুল অ্যান্সার দিয়েছে, আবার বেশিরভাগটা কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছে। তো দেখো, ভারতের প্রথম জাতীয় আয় নির্ধারণ করেছিলেন, সঠিক উত্তর অপশন বি, দাদাভাই নৌরোজি। তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকে এটিকে ডবল স্টার দেবে, এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে এটি আসে। নেক্সট, 1870 সালে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে? অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, 1870 সালে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক উত্তর অপশন এ, কেশবচন্দ্র সেন। নেক্সট,
গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই গদর থেকে কিন্তু প্রশ্ন এসেই থাকে এক্সামে। দেখো, নিম্নলিখিতের মধ্যে কে গদর দলের সদস্য ছিল না? তো সঠিক উত্তর অপশন ডি, বাবা গুরুজিৎ সিং। বাবা গুরুজিৎ সিং কিন্তু এই গদর দলের সদস্য ছিলেন না। এছাড়া উপরোক্ত তিনজন কিন্তু এই গদর দলের সদস্য ছিলেন। তো গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1913। এই 1913 কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে। প্রতিষ্ঠাতা লালা হরদয়াল। তো কেপিএসআইতে কিন্তু এসেছিল যে কোথায় প্রতিষ্ঠিত হয়, গত 28শে জানুয়ারি যেটি হয়ে গেল সেই এক্সামে কিন্তু এটি এসেছিল যে এর প্রতিষ্ঠা কোন শহরে হয়, তো হয়েছিল আমেরিকার সান ফ্রান্সিসকোতে। নেক্সট, 1905 সালে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কে ঘোষণা করেন? প্রশ্নটিকে অবশ্যই ডবল স্টার দেবে, ভীষণ পরিমাণে এক্সামে আসে। তো 1905 সালে বঙ্গভঙ্গ সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন গভর্নর লর্ড কার্জন। তো লর্ড কার্জন কিন্তু 1905 সালে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয়। তারিখটা অবশ্যই মনে রাখবে, 16 অক্টোবর। 16 অক্টোবর, এই 16 অক্টোবর কিন্তু বঙ্গভঙ্গ হয়েছিল। নেক্সট দেখো, গণপরিষদের প্রথম অস্থায়ী চেয়ারম্যান কে ছিলেন? অবশ্যই প্রশ্নটিকে ডবল স্টার দেবে, এই প্রশ্নটি কিন্তু ভীষণ পরিমাণে এক্সাম আসে। গণপরিষদের প্রথম অস্থায়ী চেয়ারম্যান ছিলেন, সঠিক উত্তর অপশন ডি, সত্যনারায়ণ সিনহা। এবং রাজেন্দ্র প্রসাদ ছিলেন কিন্তু স্থায়ী সভাপতি, প্রত্যেকে কিন্তু অবশ্যই মনে রাখবে। এবং বি.আর. আম্বেদকর ছিলেন কিন্তু খসড়া কমিটির প্রধান বা চেয়ারম্যান। তো এবার আমরা এই গণপরিষদের যে খসড়া কমিটি, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এক্সামে আসে। তো আমরা সেই খসড়া কমিটি সম্পর্কে একটু বিস্তারিত তথ্য দেখে নেব। দেখো, খসড়া কমিটি খসড়া সংবিধান প্রকাশ করে 21শে ফেব্রুয়ারি 1948। এরপর ভারতীয় জনগণকে 4 মাস সময় দেওয়া হয় তাদের মতামত দেওয়ার জন্য। এরপর দ্বিতীয় খসড়া প্রকাশ করে অক্টোবর 1947। প্রত্যেকে এই লাইনটি গুরুত্ব সহকারে দেখবে। দেখো, খসড়া কমিটির পর্বে 395টি ধারা ও 8টি তফসিল এবং 22টি অধ্যায় কিন্তু বা অংশ রাখা হয়। এটি কিন্তু ভারতীয় সংবিধানের যে প্রাথমিক যে খসড়া, সেখানে কিন্তু এই 395টি ধারা এবং 8টি তফসিল অবশ্যই কিন্তু মনে রাখবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। নেক্সট দেখো, নির্বাচনের মতামত গুরুত্বপূর্ণ 15টি ধারা কার্যকারী হয়। এই দিন স্বাক্ষর করেন 284 জন সদস্য। বাকি সংবিধানের অংশ কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950। এই তারিখে কিন্তু সংবিধান কার্যকরী হয়। গণপরিষদে জাতীয় পতাকা গ্রহণ করা হয়, ভীষণ পরিমাণে এক্সামে আসে, অবশ্যই এটিকে ডবল স্টার দেবে, 23শে জুলাই 1947। জাতীয় পতাকার নকশা তৈরি করেন পিঙ্গলি ভেঙ্কাইয়া, অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে, পিঙ্গলি ভেঙ্কাইয়া কিন্তু জাতীয় পতাকার নকশা তৈরি করে। নেক্সট, গণপরিষদের কমিউনিস্ট সদস্য ছিলেন সোমনাথ লাহিড়ী। এক্সামে কিন্তু বিগত বছরে এসছে এটি যে গণপরিষদের একজন কমিউনিস্ট সদস্য নাম হলো, যে 4টে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে কিন্তু সোমনাথ লাহিড়ী অপশন ছিল। তো সঠিক উত্তর সোমনাথ লাহিড়ী, ইনি কিন্তু কমিউনিস্ট সদস্য ছিলেন। নেক্সট, গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা ছিলেন বেনেগাল নরসিংহ রাও, প্রচুর পরিমাণে এক্সাম আসে। নেক্সট, সংবিধান তৈরিতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, খরচ হয় 64 লক্ষ টাকা। মোট কমিটি গঠন করা হয়েছিল 13টি এবং 26শে নভেম্বর 1949-এর পূর্বে 1935 সালের ভারত শাসন আইন দ্বারা কিন্তু ভারতের শাসন ব্যবস্থা পরিচালিত হতো। তো সংবিধানের যে পটভূমি, তো কীভাবে সংবিধান আস্তে আস্তে তৈরি হচ্ছে, তো সেই সম্পর্কে আমার একটি বিস্তারিত ক্লাস করানো রয়েছে। যেরকম রেগুলেটরি অ্যাক্ট, তারপরে 1774 সালে সুপ্রিম কোর্ট স্থাপন, এর পরবর্তী চার্টার অ্যাক্টগুলো এবং আস্তে আস্তে ভারত শাসন আইনে কিভাবে এই খসড়া কমিটির ভিত্তি বা সংবিধান রচনার যে ভিত্তি প্রস্তুত হচ্ছে, তো সেটি কিন্তু আমার বিস্তারিত আলোচনা কিন্তু রয়েছে, অবশ্যই দেখে নেবে। নেক্সট, বর্তমানে সংবিধানের 448টি ধারা এবং 12টি তফসিল এবং 25টি অধ্যায় রয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট দেখো, ভারতের আসল সংবিধানটি হাতে লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জিদা। নেক্সট, প্রতিটি পৃষ্ঠায় অন্যভাবে শান্তিনিকেতনের শিল্পীরা সাজিয়েছিলেন বৃহত্তর রামমোহনের সিনহা এবং নন্দলাল বসুর নেতৃত্বে। নেক্সট,
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভীষণ পরিমাণে এক্সাম আসে। প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 1951 থেকে ফেব্রুয়ারি 1952। ভীষণ পরিমাণে কিন্তু এক্সাম আসে, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো আজকের শেষ প্রশ্ন, ধামস্তূপ কে নির্মাণ করেছিলেন? তো সঠিক উত্তর অপশন সি, মৌর্য সম্রাট অশোক। তো অশোক কিন্তু এই ধামস্তূপ নির্মাণ করেছিলেন। এছাড়া আকবর নির্মাণ করেছিলেন বুলন্দ দরওয়াজা এবং নরসিংহ তিনি কিন্তু মহাবলীপুরমের রথ মন্দির। তো এই সমস্ত স্থাপত্যগুলো কিন্তু এক্সামে আসে, অবশ্যই মনে রাখবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ মক টেস্টের প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা কিন্তু আপকামিং ডাব্লিউপি কনস্টেবল এবং ফুড এসআই এবং ক্লার্কশিপের কথা মাথায় রেখে কিন্তু একদিন অধ্যায়ভিত্তিক ক্লাস এবং একদিন কিন্তু বিভিন্ন সাবজেক্ট থেকে কিন্তু মক টেস্ট পর্ব আমাদের চলছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।